দেবর সাহেব তো বিয়ে করবে কবে? বয়স তো কম হলো না। আপনার মতো সুন্দরী কাউকে পেলে বিয়েটা শীঘ্রই করে ফেলতাম। সমস্যা নেই তো, আমাকেই বিয়ে করো। কেমনে? আপনার বিয়ে হবার আগে বলতে পারলেন না? একটা উপায় কিন্তু আছে। তোমার চাচাতো ভাই মানে আমার স্বামীকে ফাঁকি দিয়ে ভাগিয়ে কাজী অফিসে নিয়ে বিয়ে করবে। না থাক, আমার ভাইটাকে কষ্ট দিতে চাই না। বেচারা ভালোবেসে বিয়ে করেছে আপনাকে। মন ভাঙা ঠিক হবে না। আমি আবার কারো মন ভাঙা পছন্দ করি না। বুঝতে পারছি কেন পিছিয়ে গেল। কি বুঝতে পারলেন? তোমার প্রেমিক আছে নিশ্চয়ই, তার জন্যই এতদিনের অপেক্ষায় তুমি। নিশ্চয়ই সে মানুষটার অপেক্ষাতে থেকে বিয়ে করতে দেরি করছো। তা কে এসে, সে কি বিয়ে করতে চাইছে না? না ভাবি, এখনও আমার লাইফে তেমন কেউ আসেনি। আমি আসলে এমন একজনকে চাই যে আমার ধুলো মলিন পৃথিবীটাকে রঙিন করে তুলবে, অগোছালো জীবনটাকে নিজ হাতে গুছিয়ে দিবে, আর আমাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে। এমন কারো দেখা মেলেনি। হয়তো তার আজও জন্মই হয়নি। জন্ম নিলেও সে আমার কাছে ধরা দিচ্ছে না, আড়ালে রয়ে গেছে। ওহ, চিন্তা করো না, একদিন ঠিকই পেয়ে যাবে তাকে। ইস, আমার যদি একটা বোন থাকতো, তার সাথে হয়তো তোমার সেটিংটা হয়েই যেত। হয়তো। তো 9 বছর পর গ্রামের চাচার বাসায় এলে, তোমার চাচাতো বোনের সাথে দেখা হয়েছে? না তো, সে কই? দেখলাম না তো। সেই সকালে এসেছি, এখন বিকেল, তার তো এখনও দেখা পেলাম না। অনুর কথা স্পষ্ট মনে আছে। ও খুব দুষ্টু ছিল। ওর দুষ্টুমির কথা আজও মনে পড়ে। আসলে ভোলার নয়, ছোটবেলার স্মৃতিগুলো। আমার ননদকে এক নজর দেখলেই হয়তো ফিটকে যেতে পারো। তবে একটা সমস্যা আছে, ও একটু কনজারভেটিভ মাইন্ডের, আড়ালে থাকতে পছন্দ করে। হয়তো ওর লজ্জায় তোমার সাথে দেখা করছে না। ও এই ব্যাপার? সমস্যা নাই, একবার দেখা হলেই ওর লজ্জা আমি ভেঙে দিব। শুভকামনা স্যার। শীতের ঋতুতে গ্রামে এসে উপকারী হয়েছে। প্রকৃতির আসল সৌন্দর্য দেখতে পাচ্ছে, আর শীতের বৈচিত্র্য খুব ভালোভাবে টের পাচ্ছে। ডিনারের সময় হলে নীলকে তার চাচি ডাক দিলেন খাওয়া দাওয়ার জন্য। নীল খাবার টেবিলের দিকে গেল। রুমে প্রবেশ করে দেখতে পেল আপাদমস্তক ঢাকা। শুধুমাত্র চোখ দুটো খোলা একটা মেয়ে চাচার পাশে চেয়ারে বসে মাথা নিচু করে বসে রয়েছে। মেয়েটাকে দেখে কপালে চোখ উঠল নীলের। ভ্রু কুচকে মেয়েটার দিকে তাকিয়ে রইল, আর ভাবতে লাগলো সে কে? অনু নাকি? অনুই হবে। ভাবি বলেছিল অনু রক্ষণশীল টাইপের মেয়ে। ভাবির দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। নীলের দৃষ্টি বিনিময় দেখে ভাবি মিষ্টি করে হাসলো। অতঃপর মাথা নাড়িয়েই বুঝালো সেই অনু। নীল কপালে ভাঁজ ফেলে ভাবতে লাগলো নিশ্চয়ই এই মেয়ে কখনো তাকে চেহারাটা দেখতে দিবে না। নীল যে চাচাতো ভাই সেটা কি ভুলে গেছে সে? ওর সাথে এতটা পর্দাশীল মনোভাব নিয়ে না চললেও পারত। অনুকে উদ্দেশ্য করে নীল ভাবের দিকে তাকিয়ে মৃদুপের স্বরে বলল, ভাবি, পাত্রীকে দেখতে এসে যদি তার মুখটা দেখতে না পারি, তাহলে বিয়েটা কেমনে হবে? নীলের কথা শুনে চাচা বিষম খেলেন, অতঃপর কাশতে লাগলেন। এক গ্লাস পানির কিছু অংশ খেয়ে গম্ভীর কণ্ঠে বললেন, অনু, নিকাবটা সরিয়ে তোর ভাইয়াকে চেহারাটা দেখা। সে তো বাইরের কেউ না, আমাদের পরিবারই একজন। নীল একটু ভাব ধরে মিনমিন কণ্ঠে বলল, না চাচা থাক, অনু হয়তো লজ্জায় মুখ দেখাতে চাচ্ছে না। ছোটবেলা থেকেই ওর একটু লাজ বেশি ছিল, এটা আমার চেয়ে বেশি কেউ জানতো না। শুধু রাত্রে দুজনে ঘুমানোর সময় অনু আমাকে জড়িয়ে না ধরে ঘুমাতেই পারতো না। চাচা চাচি ও ভাবি নীলের কথা শুনে শব্দ করে হাসলেন। অনু রেগে আগুন হয়ে চেয়ার ছেড়ে থমথমে পায়ে চলে গেল। নারীর মন রহস্যময়, রাগটাও রহস্যময়ী। হঠাৎ করে রেগে যায়, রাগলে ভালো মন্দ না ভেবে রাগের সদ্ব্যবহার করে। যদিও সদ্ব্যবহারটা কখনো কখনো বিপদের কারণ হয়। চাচি নরম স্বরে বলল, নীল, ওর ব্যবহারে কষ্ট পেও না। আসলেই আমার মেয়েটা খুব রক্ষণশীল। ও তো ওর দুলাভাইয়ের সামনেও মুখ না ঢেকে কখনো দেখা সাক্ষাৎ করেনি। ওর এমন আচরণে ওর দুলাভাই রাগ করে, কথা বলে না ওর সাথে। নীল তার চাচির কথা শুনে ভীষণ চিন্তায় পড়ে গেল। বোধহয় পিচ্চিকালের ক্রাশের চেহারাটা দেখতে পারবে না। ডিনার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। ভাবি এসে নীলকে সঙ্গে করে নিয়ে গেল অনুর রুমের পাশের রুমে। এই রুমে ঘুমাতে হবে। ভাবি মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল। নীল সাজানো গুছানো বিছানার উপর গা এলিয়ে দিল।
অতঃপর কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জানে তার এত সহজে ঘুম চোখের কোণে ধরা দিবে না। উপায় মোবাইলে কোনো বই পড়া। দ্য ভিঞ্চি কোড বইটা পড়া শুরু করলো। আগেও বেশ কয়েকবার পড়েছে। বারবার বইটি রাতের বেলায় এই জন্যই পড়ে যাতে তাড়াতাড়ি ঘুমের দেশে পাড়ি জমাতে পারে। পড়তে লাগলো মনোযোগ দিয়ে। হঠাৎ দরজায় খটখটানির আওয়াজ শুনতে পেল। পড়লো ঝামেলায়। কম্বলের ভিতরে ঢুকে পড়েছে। শীতল গা গরম হয়ে উঠেছে। এখন কম্বল থেকে উঠলে মজাটা নষ্ট হয়ে যাবে। রাগ হচ্ছিল। রাগে গজগজ করছে নীল। নিশ্চয়ই ভাবির কাজ। সে কোনো দরকারেই হয়তো দরজায় কড়া নাড়ছে। কিন্তু নীলের যে কম্বল ছেড়ে উঠতে মন চাচ্ছে না, এটা তাকে কেমনে বোঝাবে? যদি বলে উঠতে পারবে না তাহলে রাগ করবে। রেগে থাকলে পরবর্তীতে তার হেল্প পারবে না। মনকে মানাতে বাধ্য করলো যে দরজাটা খুলতেই হবে। খটখটানির আওয়াজ বেড়ে চলছে। অনিচ্ছা সত্ত্বেও বিরক্তি ভাব নিয়ে কম্বল সরিয়ে বিছানা থেকে উঠল। দরজার সামনে গেল। দরজাটা আস্তে করে খুলল। কিন্তু আশ্চর্য, কেউ নেই। তাহলে এতক্ষণ দরজায় কড়া নাড়ল কে? দূর, এত রাতে কে ফাজলামো করে? দরজাটা বন্ধ না করে কিছুক্ষণ অপেক্ষা করলো নীল। ভাবলো বৈদ্যুতিক বাতিটা বন্ধ করে দিবে। ওটা জ্বালিয়ে রেখে শুধু শুধু বিদ্যুৎ বিল বাড়বে। বন্ধ করে দিল বাতিটা। বাতি বন্ধ করার বেশ কিছুক্ষণ আবল তাবল ভাবলো। এবার দরজাটা বন্ধ করে দিয়ে কম্বলের ভিতরে খুশির চোটে প্রবেশ করলো। মোবাইলে আলো ছিল বিধায় দরজা বন্ধ করতে ঝামেলা হয়নি। এবার মোবাইলে বইটা পড়তে শুরু করলো। আচমকা নীলের গায়ে মানুষের দেহের পরশ অনুভব করলো। পুরো শরীরটা ছ্যাদ করে উঠল। গায়ে ইরিট ভাব শুরু হলো। চোখ পিটপিট করতে করতে ভাবতে লাগলো কম্বলের ভিতর কে ঢুকলো? বিড়াল টিড়াল নাকি? কিন্তু বিড়ালের শরীর মানুষের মতো হবে কেন? তাও এত কোমল ও নরম। আটকে উঠলো মনটা। অস্বাভাবিক কিছুর সম্মুখীন হচ্ছে নাকি? ভূত টুত? না, এটা কি করে হয়? ভূতের কি শরীর আছে নাকি? তবে কি পরি? কম্বলের ভেতর কোনো রূপসী পরি ঢুকে পড়লো নাকি? হাত থেকে ফোনটা পড়ে গিয়েছে। ফোন তোলার বিন্দু মাত্র সাহস ও ইচ্ছা নাই। ফোন তোলার ভাবনা বাদ দিয়ে কম্বলের নিচে কে এটা নিয়ে ভাবনায় ডুব দিল। ভাবতে ভাবতে আকস্মাৎ নীলের টি শার্টের ভেতরে আঙুল ঢুকিয়ে দিয়ে কে যেন নীলের কোমরের উপর দিকে সুড়সুড়ে দিতে লাগলো। বড় ধরনের শখ খেলো। ধড়াক করে উঠল বুকটা। ঠান্ডা আঙুলের পরশে গায়ে শীতলতা ভর করলো। কেঁপে উঠল শরীর। নিশ্চয়ই কোনো পরীর আগমন ঘটেছে নীলের কম্বলের ভিতর। অন্যথায় কোনো মানুষের সাহস হবে না এরকমটা করার। ভয় ভয় মন নিয়ে চোখ পিটপিট করতে করতে কম্বলটা গা থেকে সরিয়ে ফেললো। অমনি কে যেন ওর গায়ের উপর ভর দিয়ে বসলো। ভয়ে আতঙ্কে রক্ত পানি হয়ে গেল। থরথরে কাঁপনের সৃষ্টি হলো। কি সর্বনাশ! এ তো সত্যি সত্যি কোনো পরীর আগমন ঘটেছে। কিন্তু ওর কাছে কি চায় সে? নীল কি দোষ করলো তার সাথে? জমি জমা নিয়েও তো শত্রুতা নেই। কোনো কালে তার সাথে প্রেমের সম্পর্কও ছিল না। ব্রেকআপ ট্রেকআপ করেনি, ধোকা দেয়নি। তাহলে কেন যে ওর কাছে এসে ভয় দেখাচ্ছে এটাই তো বুঝতে পারছে না। ভাবলো ফোনের আলো দিয়ে তার মুখটা দেখবে, কিন্তু ফোনই তো খুঁজে পাচ্ছে না। বিপদের সময় প্রয়োজনীয় জিনিসগুলো হারিয়ে যায়। তখন জিনিসগুলোর হাত পা গজায়। তারপর দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে কই যেন লুকিয়ে থাকে। ওর ফোনটাও বোধহয় লুকিয়ে গেছে। পরীর অত্যাচার বেড়ে চলছিল। স্পর্শকাতর অঙ্গে সে তার আঙুল দিয়ে স্পর্শ করছিল। নীলের যেন দম বন্ধ হয়ে আসছিল। এই পরীর অত্যাচার থেকে রক্ষা পাওয়ার পথ খুঁজছিল, কিন্তু কোনো পথও খুঁজে পাচ্ছে না। ও তো এখন অন্ধের ন্যায়। চারপাশটা অন্ধকারে ঘেরা। ঘরে আলো থাকলে তো পথের দিশা পেত। এই নিশীতে কোথাকার কোন ভয়ানক পরীর আগমন ঘটল এটা যদি জানতে পারতো তাহলে হয়তো পরীটার অনিষ্ট থেকে বাঁচতে পারত। গায়ের কাঁপন বেড়ে যাওয়ায় হঠাৎ পরীটা ফিসফিস করে কথা বলা শুরু করলো। নীল তো হতবাক হলো। ভয়ের মধ্যেও হতভম্ব ভাবের উদয় হওয়াতে ভয়টা কিঞ্চিত কমে গেল। পরীরা কথা বলতে জানে এটাও অনেক শুনেছে, কিন্তু পরীরা যে এভাবে ফিসফিস করে কথা বলে জানা ছিল না। তাছাড়া পরীটার কণ্ঠস্বর হৃদয় জড়ানো, হৃদয় শীতল করে দেওয়া কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। পরীটা হৃদয় হরণ করা কণ্ঠস্বর নিয়ে বলছিল, আজ থেকে আমি আপনার পিছু নিলাম, আর ছাড়বো না। আপনি আমাকে না চাইলেও আমি আপনার খুব নিকটে থাকবো, পাশে পাশে থাকবো। আমি জানি এখানে আপনি 1 মাস থাকবেন। এই একটা মাস ধরে আপনাকে আমি বিরক্ত করব, আপনার উপর অত্যাচার করব, আর খুব খুব ভালোবাসা দিব, আদর মাখা ভালোবাসা। এখন একটু ভালোবাসা মাখাবেন গায়ে? কি দিব ভালোবাসা?
পরীর কথা বলার ধরন দেখে ক্রমেই ভয়টা কই যেন হারিয়ে যাচ্ছিল। এটাই তো চাই, ভয়কেও ভয় পায় প্রচণ্ডভাবে। তাই ভয় মন থেকে দূর হওয়া মানেই ভালো লাগা কাজ করা। নিশ্চয়ই এ পরী ভয়ানক কোনো পরী নয়, প্রেমময়ী পরী হবে। তাকে দেখতে কেমন এটার জন্য মুখ দেখা জরুরি। কিন্তু কেমনে দেখবে? পরীর গায়ে হাত দিয়ে দেখবে নাকি? তার দেহের গঠন মানব নারীর মতন নাকি অস্বাভাবিক? কিন্তু সাহস ও ইচ্ছা হচ্ছে না তার গায়ে হাত দেবার। মনকে জিজ্ঞেস করলো, কিরে, পরীর গায়ে হাত দিব নাকি? হাত দিলে সে কি রাগ করবে? যদি চড় থাপ্পড় মারে তখন? ওর মন উত্তর দিল, আরে ভয় পাইস না, আমি তো আছি। তোরে থাপ্পড় মারলে আমি তোর ত্বক ও মস্তিষ্ককে বলবো ব্যথা না পেতে। মনের কথায় সাহস হলো। এবার নিশ্চিন্তে পরীর গায়ে হাত দেওয়া যায়। তার গায়ে হাত দেওয়ার আগেই পরী ওর বুকের সাথে তার অন্যরকম কোমল দেহ পিষ্ট করে রাখলো। নিশ্চয়ই তারও বুক রয়েছে। ওর শরীরের সাথে আস্তে পৃষ্ঠে জড়িয়ে থাকা সেটা টের পেল। তার গায়ে হাত দিল। আরে, এটা তো দেখে মেয়ে মানুষের মতো পিঠ। তার মানে পরীদের দেহ মানব নারীর মতোই। নীল কিছু বলতে যাবে তখনই ফোনের আলো জ্বালিয়ে নীলের মুখ বরাবর আলো ধরলো। অতঃপর চিল্লাতে চিল্লাতে পরীটা বলল, আমার মুখ দেখার এত শখ, তাই না? জীবনে কখনো মেয়েদের মুখ দেখেন নাই? আমি ভাবছিলাম শহরে বসবাস করে আপনি ভদ্র স্বভাবের হয়ে আসছেন, কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। আপনি আসলে একটা ইতর। পরীর এত রাগ কোথা থেকে এলো বুঝলো না। আর সে কার মুখ দেখার কথা বলছে? নীল কখন তাকে বলল মুখ দেখবে? বলেছে তো মনে মনে। এটা সে কেমনে জানলো? তার মানে পরীরা মনের কথা জানতে পারে? এক মিনিট, সে কি অনুর চেহারা দেখার কথা বলছে? কিন্তু এর জন্য তো অনুর রাগ করার কথা। পরীরা কেন রাগ করছে? তার মানে, ও এই ব্যাপার। এতক্ষণ তাহলে অনুই আমার সাথে ফাজলামি করেছে। সে না পর্দাশীল? হঠাৎ ওর সাথে এরকম রগরগে আচরণ কেন করলো? না, এসব তো ভালো নয়। হঠাৎ সে নীলের শরীর থেকে সরে গেল। বিছানা থেকে নেমে সুইচ বোর্ডের নিকট গিয়ে বাতি জ্বালালো। ঘরটা আলোকিত হয়ে গেল। রুমের এক কোণে একটি মেয়ে দাঁড়ানো। তার দিকে নজর পড়া মাত্র নীল 1 মিনিটের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। এত বেশি সুন্দরী মেয়ে নীল চোখে কখনো দেখেনি, অন্তরও কখনো কল্পনা করেনি। একটা মেয়ে এরকম ভয়ঙ্কর মাপের সুন্দর হয়, এটা আগে জানা ছিল না। আজ বাস্তব চোখে দেখছে। এখন বুঝতে পারছে কেন অনু নিজেকে আড়াল রাখে। ক্লাস 8-এ তাকে শেষবার দেখেছিল। সে সময় অনু সুন্দরী ছিল, কিন্তু এরকম ছিল না। হয়তো তখন সে যুবতী ছিল না। যৌবনে পা দেওয়ায় সৌন্দর্য তাকে ঘিরে ধরেছে। কিন্তু নীল আবার বেশি সুন্দরী মেয়েদের সহ্য করতে পারে না। অনুর চেহারা থেকে দৃষ্টি সরিয়ে নিল। সে নীলের নিকট খুবই ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। নীলের চোখের দিকে মায়া ভরা তার ওই কাজল কালো আঁখে দৃষ্টির যোগসূত্র ঘটিয়ে মুখে চেপে রাখা মিষ্টি হাসি হেসে নীলের ফোনটা হাতে দিয়ে মৃদু স্বরে বলল, এই যে নেন আপনার ফোন। আর হ্যাঁ, আমাকে দেখেছেন তো? এবার খুশিতে লম্বা একটা ঘুম দেন। আরেকটা কথা বলি, সবাই ভাবে আমি রক্ষণশীল। আসলে এমন কিছুই না। আমাকে ছেলেরা যাতে বিরক্ত করতে না পারে এই জন্যই এরকম বেশভূষা। আমার তো মন চাই সালোয়ার কামিজ কিংবা পশ্চিমাদের মতো পোশাক পরে ঘুরতে, যেরকমভাবে আপনার সামনে দাঁড়ানো আমি। কিন্তু এভাবে রাস্তায় বেরোলে কুকুর বিড়ালেরা কুদৃষ্টি দিবে, এটা আমি চাই না। আর হ্যাঁ, মনের ভেতর পরীদের প্রতি চিন্তাভাবনা পুষে রাখা বাদ দেন। আপনি এত পরীদের নিয়ে ভাবেন কেন? দেখবেন পরীকে নিয়ে চিন্তা করতে করতে আবার পাগল যেন হয়ে যান না। কথাটা বলেই অনু রুম থেকে বের হয়ে গেল। নীলের বুক থেকে বিশাল একটা শীতল বরফের ন্যায় পাথর সরে গেল। এখন হালকা লাগছে, তবে অনুর প্রতি কেমন এক ধরনের দুর্বলতা জেগে বসতে চাচ্ছে অবচেতন মনে। নানা রকম আজে বাজে চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে গেল। খুব ভোরে ঘুম ভাঙলো দরজার খটখটানি শব্দে। কিন্তু আশ্চর্য, দরজা খোলাই আছে। শুধু শুধু শব্দ কেন করছে? কে করছে শব্দ? অনু নাকি ভাবি? উঁচু গলায় বলল, ভেতরে আসতে চাইলে আসুন, এত নাটক করতে হবে না। অনু ভেতরে আসলো হাতে চায়ের কাপ নিয়ে। নীলের হাতে চা দিয়ে ভেঙচি কেটে রুম থেকে বেরিয়ে গেল। অনুর দিকে এখন খুব ভালো করে লক্ষ্য করলো। তার চুল ভেজা ছিল, ভেজা চুলে অপসরীর মতো লাগছিল। তাছাড়া গায়ে হলুদ ও হালকা সবুজ রঙের মিশেলে তৈরি করা ট্রান্সপারেন্ট শাড়িতে তাকে লাস্যময়ী লাগছিল। তার মুখে হাসি লেগেই থাকে, এজন্য হয়তো সৌন্দর্যের মাধুর্যতা আরো ভালোভাবে ফুটে ওঠে। চা খেতে খেতে অনুকে নিয়েই ভাবনার সাগরে প্রবেশ করলো নীল।
কুয়াশা ঢাকা ভোরের সৌন্দর্য উপভোগ করার মধ্যে অন্যরকম ভালো লাগার আবেশ লুকানো রয়েছে। আর আজকে নীল এই ভালো লাগাটা হৃদয়ের ক্যানভাসে রং তুলিতে মাখতে চায়। রং হবে ভোরের কুয়াশা, আর তুলি হবে ভোরের শীতল ঈষৎ উড়তে থাকা বাতাস। আর ক্যানভাস হবে ওর পুরো দেহ ও মন। না, স্যান্ডেল পায়ে দিল না, খালি পায়ে হাঁটতে লাগলো। গায়ে একটা চাদর জড়িয়ে নিল। গ্রামে তো নদী আছে, পরিচিত গ্রাম। নদীর পাশে একটা জঙ্গল রয়েছে। আয়তনে খুব একটা বিশাল না, তবে পুরো জঙ্গলটা শেষ করতে মিনিট 20 লাগে। খারাপ না। জঙ্গলটার জমিনে পা মারায় না অনেক বছর হলো। শীতের প্রখরটা বাড়ায়, খোলা পা শিশিরে ভেজা ঘাসে লাগতেই শরীরটা মোচড় মেরে উঠছিল প্রতিবার। তবে অন্যরকম ভালো লাগার অনুভূতি ঠিকই টের পাচ্ছে। এখন যদি পাশে মনের মানুষ থাকতো তাহলে ভালো লাগাটা আরো বেড়ে যেত। এটার আক্ষেপ থাকলেও ভালো লাগাটা ঠিকই বিদ্যমান আছে। মনের মানুষ নেই তো কি, প্রকৃতির সৌন্দর্য তো ঠিকই রয়েছে। অবশেষে নদীর ধারে পৌঁছালো। নদীর বুক থেকে হিম শীতল বাতাস হো হো করে উড়ে আসছিল। মনে হচ্ছিল সমস্ত বাতাসের দল নীলকে লক্ষ্য করে নীলের দিকেই এগিয়ে আসছে। বাতাসও চালাক হয়ে গেছে। চালাক দেশের মানুষদের চালাকের অভিজ্ঞতা এরাও অর্জন করেছে। নদীর অন্তর কাঁপানো ঠান্ডা পানি ও পানির গা ঘেঁষে আছড়ে আসা বাতাসের পরশ ও কুয়াশার মধুর শুভ্রতা গায়ে মাখল। নদীর ধারের প্রচণ্ড শীতল বালির উপর খোলা পা রাখতেই মৃদু কষ্ট লাগলেও মৃদু সুখ অন্তরে টের পাচ্ছিল। অতঃপর চলল জঙ্গলের দিকে। জঙ্গলের ভেতরে আজ প্রবেশ করতেই ভয় করছে নীলের। অনেক বছর পর পা মারালো, ভয় হওয়া স্বাভাবিক। সাপটাক থাকলে কামড় দিলে শেষ। মনে ভয় আর বুকের কাঁপন দিয়ে ধীর পায়ে চলতে লাগলো। জঙ্গলের গাছগুলো এর পাতাগুলো এত সুন্দর যে চোখ সরানো দেয়। বনের একপাশে পৌঁছেই দেখতে পেল ভাঙা একটা নৌকাকে। গাছের পাশে নৌকাটাকে পড়ে থাকতে দেখে জোশ লাগছে, আবছা লাগছে দেখতে, কারণ কুয়াশায় স্পষ্টভাবে দেখা সম্ভব না। আচমকা কার যেন মধুর কণ্ঠস্বর শুনতে পেল। নারী কণ্ঠস্বর গান গাইছে। অসম্ভব সুন্দর কথামালায় গাওয়া মধুর কণ্ঠের মন ছোঁয়া গান। নীলের হৃদয় জয় করে নিল গানটা, গানের গায়িকাও। কিন্তু কে গাইছে গানটা? আকস্মাৎ নৌকার পাশে একটা মেয়েকে দেখতে পেল। সাদা একটা শাড়ি গায়ে, মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে না, তবে মেয়েটা শ্যামবর্ণের এটা টের পাচ্ছে। মেয়েটার প্রতি মায়ার জন্ম হলো। এখনো সে গান গাইছে। এই গানই হয়তো তার প্রতি মায়া তৈরি হবার মূল কারণ। আজকে নীল চিন্তিত নয় কারো মায়ায় জড়ানোর দোষে। হ্যাঁ, মায়ার জালে জড়ানো দোষের, তবে এখন কেন যেন দোষের মনে হচ্ছে না। এই মেয়ের মায়ায় পড়া কিংবা তার প্রেমে পড়া দোষের হবে না বলে দুটা মনই সায় দিচ্ছে। মেয়েটার সাথে কথা বলা জরুরি। নৌকার দিক থেকে দৃষ্টি সরিয়ে ভাবনায় ডুব দিয়েছিল। দৃষ্টি যখন আবারও নৌকার উপর পড়ল, তখন আর মেয়েটার অস্তিত্ব খুঁজে পেল না। মুহূর্তের মধ্যে সে কই হাওয়া হয়ে গেল। দিগ্ভ্রান্তের মতো মেয়েটাকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। একরাশ হতাশা নিয়ে চলছিল বাসার দিকে। তবে রাস্তায় দেখা হয়ে গেল অনুর সাথে, মুখ ঢাকা, তবে বোরখার রং দেখে বুঝতে পারছে সেই অনু। তাছাড়া তার দেহের গড়ন ও চোখটাও পরিচিত হয়ে গেছে। অনু কই যেন যাচ্ছিল। নীল মিষ্টি হেসে বলল, কই যাবে এখন? অনু তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল, সেটা আপনাকে কেন বলবো? নীল দীর্ঘশ্বাস ফেলে তাকে বলল, জানা জরুরি। এত সকালে একা একা কই যাও? এটা চাচাতো ভাই হিসেবে আমার জানার অধিকার আছে। বলা তো যায় না। মাত্রাতিরিক্ত সুন্দরী তুমি। বখাটে ছেলেপুলে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। আমি চাই না কোনো বখাটে আমার ক্রাশটার কোনো ক্ষতি করুক। অনু চেঁচিয়ে উঠে বলল, চুপ করেন তো, বেশি কথা বলেন। শহরে কাটিয়ে এসে বাচাল হয়ে আসছেন। বাচাল টাইপের মানুষদের আমি দুই চোখে দেখতে পারি না। সামনের থেকে সরেন। অনুর চটাং চটাং কথা বলা শুনে অবাক চোখে তাকালো নীল। চোখ উঁচিয়ে আওয়াজ নিচু করে নীল বলল, সরবো না। তুমি কই যাও সেখানে যাব। চলে যেতে বললেও যাব না আমি। যাবেন না মানে? ফাজলামি পাইছেন? আমি তো যাচ্ছি বান্ধবীর বাসায়, আপনিও কি সেখানে যাবেন? যাব। তাতে তো সমস্যা দেখছি না। না, আপনাকে সঙ্গে নিয়ে বান্ধবীর বাসায় যাওয়া যাবে না। আমার বান্ধবী খুব চালাক প্রকৃতির। তাছাড়া সে কৌতূহলী, জেরা করতে ভালোবাসে। আপনাকে সঙ্গে নিয়ে গেলেও ভাববে
আপনি আমার প্রেমিক হন কিংবা হবু বর। আরে ভাবুক, তাতে কি? ভাবলেই তো প্রেমিক হয়ে যাব না। আর তোমাকে কিছু কথা বলার আছে, হাঁটতে হাঁটতে কথাগুলো বলা যাবে। আপনি বাসায় যাচ্ছিলেন, যান। সকালে নাস্তাটা করেন গিয়ে। নাস্তা করতে হবে না, জঙ্গলের ভেতরে একটা পেয়ারা গাছ ছিল, কয়েকটা পেয়ারা পেড়ে খেয়েছি। তাহলে বাড়ি যাবেন না? না। অনু রাস্তায় দাঁড়িয়ে এদিক সেদিক উকিঝুঁকি মেরে দেখছিল কেউ আসছে কিনা। তার তাকানো দেখে নীলও কৌতূহলী চোখে এদিক সেদিক উকি দিল। না, কেউ নেই, কাউকে আসতে দেখছে না। কুয়াশার কারণে কাউকে দেখা যাচ্ছে না। আবছা আবছা গাছপালার অস্তিত্ব টের পাচ্ছে। গাছপালাকে দেখা যাচ্ছে শুভ্র বৃক্ষের ন্যায়। গাছগুলোর আসল সৌন্দর্য অগোচরেই রয়েছে বলা যায়। অন্যমনস্ক হয়ে কুয়াশায় জড়ানো গাছপালার দিকে তাকিয়ে রইল। আচমকা অনু নীলকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরল। টের পেল অনু তার মুখ থেকে নিকাবটা সরিয়েছে। ক্রমশ সে তার দেহটাকে নীলের শরীরের সাথে এমনভাবে মিলিয়ে দিচ্ছিল যেন মনে হচ্ছিল মিশে যাবে তার মোলায়েম ও শিমুল তুলার ন্যায় দেহের ভাঁজে। আকস্মিকভাবে তার এমন জড়িয়ে ধরার ফলশ্রুতিতে শরীরে শিহরণ জাগলেও মনের রাগে সৃষ্টি হলো। এমনটা আশা করেনি নীল। তার এরকম পাগলামির আচরণ মোটেও শোভনীয় নয়। ক্ষণিককাল অনু নীলকে শক্তভাবে জড়িয়ে ধরার পর নরম মোলায়েম কণ্ঠে বলল, এবার যান। শান্তি পেয়েছেন তো? এবার ভালো মানুষের মতো বাড়ি যান। আপনার চোখ দেখে বুঝেছিলাম আপনি কি চান, সেটা উপহার দিয়েছি। কি ভালো লাগেনি? নীলের যেন রাগে শরীর চলছে। এমন লাগছে যে মনে হচ্ছে চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। অনু নিজেকে নীলের শরীর থেকে ছাড়িয়ে নিয়েছে। এখন স্বস্তি বোধ করছে নীল। তাকে তীক্ষ্ণ কণ্ঠে বলল, অনু, তোমার কি লজ্জা শরম নাই? এমন আচরণ তো তোমার থেকে আশা করি না। কত মার্জিত বেশভূষা গ্রহণ করেছো, অথচ অযথা আচরণ করছো। আপনার লেকচার দেওয়া শেষ হয়েছে? তাহলে যান, এবার বাড়িতে যান। যাচ্ছি। তোমার সাথে কোথাও যাওয়ার মানেই নিজেকে ছোট করা। যদি তোমার বান্ধবীর বাড়ি যাই আর সেখানে গিয়ে যদি তুমি জড়িয়ে ধরার বদলে চুমু খেয়ে বসো, তাহলে আমার প্রেস্টিজের 12:30 বেজে যাবে। তো যান, খাম্বার মতো এখনো দাঁড়িয়ে আছেন কেন? নাকি আবারও উষ্ণতা পেতে যাচ্ছেন? কথাটা বলেই অনু হাসতে লাগলো। হাসিটা অবশ্যই আশ্চর্য সুন্দর, মুগ্ধতা ছড়ানোর মতো হাসি। গালে কিঞ্চিত টোল পড়ে। এটা হাসির সৌন্দর্যকে একটু বাড়িয়ে তুলেছে। অনুর হাসি ভুবন ভোলানো, তবে সবার তার হাসিতে এই ভুবনকে ভুলবে না। তারা ভুলবে যারা অনুকে অনুভব করতে পারবে, এবং এরাই মূলত অনুর হাসির মায়ায় পড়ে জগতের সবকিছুকে নিমেষে ভুলে যাবে। কিন্তু নীল অন্তত অনুর হাসিতে মুগ্ধ হয়ে ভুবনকে ভুলতে পারছে না। তার প্রতি আসলে সেরকম কোনো অনুভূতিই নেই। হয়তো মোহের চক্করে পড়ে ক্ষণিকের জন্য তৈরি হয়েছে ভালো লাগা, কিন্তু প্রেমে পড়ার মতো এক বন্ধু অনুভূতিও নেই নীলের মনে। নীল তো নিজেই অবাক হয়ে যায় তার কঠিন মনের অনুভূতির মারপ্যাচ দেখে। ভাবনায় ডুব দিয়ে এত সব চিন্তা করছিল, হঠাৎ ভাবনার সাগর ছেড়ে বাস্তবে ফিরে অনুর দিকে দৃষ্টি দিল। মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মায়া ভরা দৃষ্টি বিনিময়। তার চোখে জাদুরশ্মি দেখতে পাচ্ছে। নীল নিশ্চিত ওই চোখ দিয়ে যদি কোনো নরম মনের পুরুষের দিকে সে তাকায়, তাহলে তার তাকানোতেই ঘায়েল হয়ে যাবে সেই পুরুষ। চোখ দিয়েই নারীরা পুরুষদের ঘায়েল করে। যে নারীর চোখ দেখে পুরুষ তৃপ্ত হয় না, সেই পুরুষ কঠোর মনের হয়। আর এমন পুরুষের কপালে কঠিন স্বভাবের বউ জোটে। অনু চেহারা বরাবর কিছু মুহূর্ত তাকিয়ে ধীর পায়ে বাড়ির দিকে চলতে লাগলো। বেশ কিছু পা ফেলার পর কি মনে করে যেন পিছনে ফিরে তাকালো। পিছনে তাকিয়ে দেখে অনু নেই। সে হয়তো গন্তব্যের দিকে অগ্রসর হয়েছে জোরালো পায়ে। কুয়াশার জন্য তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। সোজা পথ ধরেই গেল নাকি অন্য পথ দিয়ে গেল, এটা দেখার জো হলো না। নীল তার চাচার বাড়ি পৌঁছে সোজা ড্রয়িং রুমে প্রবেশ করলো। খাবার টেবিলে সবাই উপস্থিত, শুধু চাচা নেই। ভালো হয়েছে। চমকে উঠলো অনুকে দেখে। সে এখানে কেন? তার না বান্ধবীর বাসায় যাবার কথা? তার মানে যায়নি? নিশ্চয়ই অন্য পথ দিয়ে নীলকে ফাঁকি দিয়ে বাড়ি চলে আসছে। কিন্তু এরকম করে কি লাভ হলো তার? বিস্ময়ের আখি দৃষ্টি অনুর চোখে ডুবল। সে এখন অন্য বোরখা পরে আছে, চোখ বাদে পুরো চেহারা আবৃত লাগছে। হতভম্বের চোখে তাকাতে ভালো লাগছিল। অনু মাথা নিচু করে আছে। আজব ব্যাপার, একটু আগে দুষ্টুমি করলো তখন লজ্জা ছিল না, এখন জগতের সব লজ্জা তাকে ঘিরে ধরেছে, যেন সে লজ্জাবতী। নীল চোখের আঁচড় কেটে তাকে চুপসে দিয়েছে।
এজন্যই সে এমন লাজুক রানীর ভান ধরেছে। অনুর পাশে চাচি দাঁড়ানো ছিলেন। তিনি নীলকে দেখে হাস্যজ্জ্বল মুখে বললেন, নীল আসো, নাস্তা করো। চাচির কথা মতো নীল চেয়ারে বসে পড়ল। রুটি গোস্তের ঝোল প্লেটে দিল ভাবি। ভাবির দিকে আর চোখে তাকিয়ে ফের অনুর দিকে নজর দিল। অতঃপর দৃষ্টিটা পুনরায় ভাবির দিকে নিক্ষেপ করে বোঝানোর চেষ্টা করলো, অনু এমন কেন? ভাবি নীলের চোখের ইশারা না বুঝে কপালে ভাঁজ ফেলে বুঝালো সে কিছু বুঝে নাই ওর ইশারা। গলা ছেড়ে হালকাভাবে কাশি দিয়ে উচ্চস্বরে নীল বলল, ভাবি, আমার চাচাতো বোনটার আচরণে কষ্ট পাচ্ছি। সে আমাকে হতাশ করছে। বারবার মুখ ঢেকে রাখছে কেন? এমন তো না যে তাকে দেখে প্রেমে পড়ে যাব। তাহলে এত ঢেকে ঢুকে থাকতে হবে কেন? খাবার টেবিলে চাচা ছিল না বলে কথাটা এত সহজে বলতে পারলো নীল। চাচি ঠিকই নীলের কথায় লাজুক হাসি হাসলো। অনু যেন রাগে গজগজ করছে। চোখের দিকে নজর দিয়ে দেখলো অনুর চোখদ্বয় রাগের চোটে রক্তিম হয়ে গেছে। বুঝতে পারলো সে শুধু নরম স্বভাবের দুষ্টু মেয়েই নয়, সেই সাথে কঠোর স্বভাবের রাগী মেয়ে। কিন্তু বুঝে না, রাতেও একটু আগে যে মেয়ে চেহারা দেখালো, রোমান্স করলো, সেই মেয়ে এখন এত খোলসে আবৃত হয়ে গেল। বুঝছে না এসবের মানে। নাস্তা শেষ করে বাসার পিছনে সাইটের বাগানের দিকে গেল। অসংখ্য গাছ বাগানে দেখতে পেল। কুয়াশা হারিয়ে গেছে সূর্যের প্রখর আলোয়। এ কারণে গাছপালাগুলোর পাতা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। ফল গাছের সংখ্যা অধিক। ফল গাছের মধ্যে পেয়ারা গাছ সংখ্যায় বেশি দেখছে। ছোটবেলা থেকে নেশা ছিল পেয়ারার প্রতি। পেয়ারা পেলে খুশির মনে খেত সবসময়। আজ গাছে পেয়ারা দেখা মাত্র দুটো পেয়ারা গাছ থেকে পারলো। গাছগুলো তেমন উঁচু না হওয়ায় গাছে উঠতে সমস্যা হলো না। গাছের শক্ত ডালে দাঁড়িয়ে থেকে পেয়ারা খাচ্ছিল। হঠাৎ খিলখিল করে হাসতে থাকা নারী কণ্ঠের হাসি শুনতে পেল। হাসির শব্দ পরিচিত মনে হলো। অনুর হাসির শব্দের মতো লাগলো। গাছ থেকে মাটির নিচে তাকিয়ে দেখলো অনুই দাঁড়ানো। সেই হাসছিল শব্দ করে, এখন নিঃশব্দে হাসছে। কিন্তু তার বেশভূষা দেখে আটকে উঠল। নিজের চোখে এখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ভাবলো চোখ দুটো নষ্ট হয়ে গেছে। এছাড়া তো এমনটা দেখার কথা ছিল না। চোখে ডলা দিয়ে ফের তাকালো অনুর দিকে, কিন্তু না, ঠিকই তো দেখছে। চোখে সমস্যা নাই। অনু সাদা টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, পরনে শর্ট জিন্স। নীলের মনটা ইরির করছে অনুকে দেখে। কেমন যেন লাগছে দেহের ভিতর। তাকাতে লজ্জা লাগছে, কিন্তু নির্লজ্জ চোখ বারবার ওর দিকেই নজর দিচ্ছিল। মনও বলছিল দেখতে থাকো, সমস্যা তো কিছু নাই। শহরে তো এটা কমনই। গ্রামের কাউকে প্রথমবারের মতো এইভাবে দেখে নাও। অভূতপূর্ব সুন্দরী মেয়েকে পশ্চিমা পোশাকে কেমন লাগে এটা দেখাতেই হয়তো সে তোমার সামনে এসে দাঁড়িয়েছে। খবরদার, তার দিক থেকে দৃষ্টি ফিরাবে না। দৃষ্টি তার দিক থেকে সরালেই সে ভাববে তাকে ভালো লাগছে না। এতে সে কষ্ট পাবে, অথচ তাকে আকর্ষণীয় লাগছে। এটা তার মনে সায় দিতে তাকিয়ে থাকো অপলকে। মনের আবল তাবল কথাতে সম্মোহিত হয়ে গেল। অনুর রূপসাগরের ঢেউয়ের সৌন্দর্যে মোহিত হয়ে থম মেরে তাকিয়ে রইল। হঠাৎ অনু চেঁচিয়ে উঠে বলল, এবার নজর সরান, অনেক দেখেছেন। চোখ কানা হয়ে যেতে পারে। আমার রূপ আগ্নেয়গিরির অগ্নিপাতের স্ফুলিঙ্গনের লাভার ন্যায় মারাত্মক তেজদীপ্ত। চোখে অগ্নির ঝলকানি লাগলে চোখ শেষ, তখন আর পৃথিবী দেখতে পারবেন না। আমার জন্য এত সাথের পৃথিবী দেখা থেকে বঞ্চিত হন চাই না, বুঝলেন? নীলের কান শুধু অনুর কথা শুনল, কিন্তু স্মৃতিতে ধরে রাখতে পারল না। কিছু কিছু সময় নারীর রূপে মোহগ্রস্ত হয়ে গেলে পুরুষরা বোবা হয়ে যায়। নির্বাক সিনেমার মতো কথা বের হয় না মুখ দিয়ে, এমনকি নিশ্চল হয়ে যায়। কথা তো বলতে পারেই না, নড়াচড়াও করতে পারে না। ওর অবস্থা এমন হয়েছে। অনুর দিকে এখনো তাকিয়ে আছে নৈসর্গিক সুখ লুটিয়ে নিতে, কিন্তু নীল বোবা বেশে ধরে দাঁড়িয়ে আছে দেখে অনুর গলার স্বর উঁচু করে ধমক মেরে বলল, কি ব্যাপার, কথা বলছেন না কেন? ভূত ধরেছে কি? ঢিল মারবো? একদম মাথায় লাগাবো। মারবো? এবারও কথার উত্তর দিল না নীল। অনু নীলের প্রতিক্রিয়া না দেখে হাতে একটা ঢিল নিয়ে ছুঁড়ে মারলো নীলের দিকে। বুক বরাবর ঢিলটা লাগলে মোহের জগৎকে দূরে ঠেলে বাস্তবে ফিরে তোড়জোড় কণ্ঠে অনুকে বলল, অনু, কি করছোটা কি? পাগল হলে নাকি? ব্যথা পেলাম তো। ইস! অনু তো আচ্ছিল্যের স্বরে বলল, উফ, ব্যথা পাইছে। ভালো হয়েছে ব্যথা পেয়েছেন। তুমি তো এত নিষ্ঠুর ছিলে না। নিষ্ঠুর হতে হয়েছে। যাই হোক, এখন বলেন।
আমাকে এমন ড্রেসে কেমন লাগছে? আবেদনময়ী কিংবা গর্জিয়াস লাগছে না? কেমন লাগছে সেটা বলবো না, তবে শুনে নাও, তোমাকে পর্দানশীল হিসেবেই ভালো মানায়। কিছু কিছু নারীর নিজস্বতা রয়েছে, তাকে ওই নিজস্ব বৈশিষ্ট্যে বৈচিত্র্যেই মানায়। তুমি সেই বৈচিত্র্য থেকে বেরিয়ে এসো না। হয়েছে, এত জ্ঞান দিতে হবে না, আমি কারো জ্ঞান নেই না। থাকেন, গাছে পেয়ারা খান, আমি গেলাম। এক কাজ করো, গাছে উঠে পড়ো, দুজনে মিলে পেয়ারা খাই, ভালো লাগবে। না, আপনি থাকাকালীন গাছে উঠলে বাড়ির কেউ দেখে ফেললে ভাববে আপনার সাথে ভাব হয়ে গেছে, তখন দেখা যাবে জোর করে আপনার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি আবার আপনার মতো ভেজা বিড়ালকে বিয়ে করতে কিছুতেই চাই না। কি? আমি ভেজা বেড়াল? তো কি, উপরে উপরে সাধুগিরি দেখান, ভেতরে তো লুচ্চাদের মতো স্বভাব। আপনি নিশ্চয়ই এখন ভাবছেন, ইস, অনু যদি একটু রগরগের ড্রেস পরতো। নাউজুবিল্লাহ, আমি কখন এমনটা ভাবলাম? চুপ করেন। ওই যে ওইদিকে তাকান, গাছে একটা পাকা লাল টকটকে আম পেকে আছে। নীল অন্যদিকে ফিরে বারবার পেয়ারা খুঁজছিল, কিন্তু পরে মনে হলো, আরে অনু তো পেয়ারার কথা বলেনি, আমের কথা বলেছে। পেয়ারা গাছে আম পাকবে কেমনে? রাগান্বিত চোখ নিয়ে অনুর দিকে তাকাতে চেহারাটা ঘোরালো, কিন্তু অনুর অস্তিত্ব খুঁজে পেল না, পালিয়েছে সে। গাছ থেকে নেমে চললো তার রুমের দিকে। রুমে প্রবেশ করতেই ওর আম্মুর ফোন এলো। রিসিভ করে কথা বলতে লাগলো। আম্মু উত্তেজিত কণ্ঠে বলল, তোর জন্য সুখবর আছে। নীল কৌতূহলী কণ্ঠে বলল, কিসের সুখবর মা? পাশের বাসা সেই মেয়েটা, মানে অনিতার বিয়ে ভেঙে গেছে। এটা খুশির খবর কেমনে হয়? কি বলিস, খুশি সংবাদ না? আচ্ছা, আগে পুরোটা শোন। এখন অনিতার বাবা মা চাচ্ছে তোর সাথে বিয়েটা দিতে। তুই তো বলতিস মেয়েটা খুব ভালো। আমি জানি তুই মেয়েটাকে পছন্দ করিস। যদি তুই বিয়েতে মত দিস তাহলে বিয়ের দিন তারিখ পাকা করতে পারি। নীল একটু রাগস্বরে বলল, কি? তোমার মাথা ঠিক আছে মা? আমি করব অনিতাকে বিয়ে, তুমি না মা? নীলের আম্মু হতাশ কণ্ঠে বলল, তুই তো বলতিস মেয়েটা খুব ভালো। তাছাড়া অনিতা আমাকে অনেক দিন বলেছে সে তোকে পছন্দ করে। এজন্য ভাবলাম। মা থামো, অনেক বলেছ, এবার ফোনটা কাটো। ফোনটা কেটে গেল। আম্মুর মুখ থেকে আজগবি কথাগুলো শুনে বিরক্ত নীল। মুড অফ হয়ে গেল। এখন মুড ভালো করার উপায় বাইরে থেকে ঘুরে আসা। যদি জঙ্গলে সেই মেয়েটার সাথে দেখা হয়ে যায় তাহলে খুব ভালো হতো। মনও চাচ্ছে তার সাথে দেখা হোক, খুব কাছাকাছি হয়ে দুটো কথা বলা যাবে, কিন্তু তার সাথে কি দেখা হবে? ঢাকা থেকে আনা ক্যামেরা নিয়ে রুম থেকে বের হলো। ভাবি নীলকে দেখে মিষ্টি হেসে মৃদু স্বরে বলল, নীল, কই যাও? নীল উত্তর দিল, এই তো একটু নদীর দিকে যাব, অনেক বছর পর গ্রামে আসা, একটু গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চাই। সঙ্গে অনুকে নিয়ে যাও, ভালো হবে। না না, ওকে নেওয়া যাবে না, ও কেমন যেন। কেমন? যা হোক, যেমনই হোক, তাকে নিয়ে যাও। সে বাইরে খুব কমই বের হয়, কিন্তু তোমার সাথে ঠিকই যাবে। আমি বলেছি সে যেন তোমার সাথে যায়। নীল পড়ে গেল বিপাকে। ভাবি তো জোর করেই অনুকে সাথে পাঠিয়ে দিচ্ছে। ভাবি তাকে ডেকে আনলো। অনু আপাত মস্তক ঢেকে নীলের সামনে দাঁড়িয়ে আছে। ভাবি তাকে ওর সঙ্গে যেতে বলল। অনু হ্যাঁ কিংবা না কিছুই বলল না। কিছুক্ষণ চুপ থেকে একদম নিচু স্বরে সে নীলকে বলল, চলুন। অনুর কথার মধ্যে ভদ্রতা আর সম্মানের নিদর্শন দেখল। এটা নীলকে মুগ্ধ করলো। নারী আসলে রহস্যময়, কখন যে কোন রূপ ধারণ করে বোঝা মুশকিল। একটু আগে সে ছিল পশ্চিমা নারী, লজ্জার লেশ মাত্র ছিল না। এখন সে এতটাই পর্দানুশীল হয়েছে যে লজ্জারাঙা লজ্জাবতীর মতো লাগছে। তাছাড়া তার মধ্যে সৌজন্যবোধের অন্যরকম নিদর্শন খুঁজে পেল। অনুকে সঙ্গে নিয়ে নদীতে গিয়ে পৌঁছালো। রোদের কারণে নদীটার সৌন্দর্য দারুণভাবে ফুটে উঠেছে। তাকিয়ে দেখছে নদীর পানির সৌন্দর্য। নদীর ভেতরের নৌকাগুলো নদীর সৌন্দর্যকে পূর্ণতা দিয়েছে। দেখতে দারুণ লাগছে, চোখে তৃপ্তি দিচ্ছে। অনুর দিকে তাকালো। সে এখনো লাজুক ভাব নিয়ে লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে আছে। মৃদুস্বরে তাকে বলল, শোনো, তুমি এখানে থাকো, আমি জঙ্গলে যাব। অনু মাথা ঝাঁকালো। তার মানে সে এখানে থাকবে। নীল চলে যাওয়াতে তার সমস্যা হবে না। মনে মনে সেই মেয়েটার কথা ভাবতে ভাবতে জঙ্গলে গিয়ে পৌঁছালো। জঙ্গলের ভেতর ঢুকে পড়লো। হঠাৎ সেই মেয়েটার সাথে দেখা হয়ে গেল। ওর থেকে 20-25 হাত দূরে দাঁড়ানো সে। নীলকে দেখে ভয়ার্ত চোখে তাকিয়ে রইল। আর নীল মনোমুগ্ধের মতো বিমোহিত নয়নে তাকিয়ে দেখছিল। ভালো লাগছে। তাকে দেখা মাত্র মুহূর্তেই হৃদয়ের কোহিনী
কেমন অদ্ভুত রকমের ভালো লাগা তৈরি হয়ে গেল। শরীরে কি অসাধারণ ভালো লাগার অনুভূতি না টের পাচ্ছে। মেয়েটার কাছে যেতে পা বাড়ালো, কিন্তু মেয়েটা ক্রমেই পিছিয়ে যাচ্ছে। আচমকা গাছের আড়াল হয়ে গেল সে। পিছু নিল তার, কিন্তু তাকে আর খুঁজে পেল না। বুঝতে পারছে না সে এই জঙ্গলে কি করে। তার বাড়ি কোথায় জানা খুব জরুরি, কিন্তু জানতে পারবে কেমনে? ক্যামেরাতে তার একটা ছবি তুলতে পারলে ভালো হতো। অনুকে দেখালে সে ঠিকই বলতে পারতো মেয়েটার কথা। আরও কিছুক্ষণ জঙ্গলের ভেতর হাঁটলো আর মেয়েটাকে খুঁজতে লাগলো। হাঁটতে হাঁটতে অপরিচিত একটা ফল গাছের সামনে পড়লো। গাছের ডালগুলো ফলের ভারে ঝুলে পড়েছে। অন্যরকম ফল, এর আগে কখনো দেখেনি। লাল টকটকে, আপেলের মতো লাগছে। লাফিয়ে একটা ফল পারলো। দারুণ দেখতে, আপেলের সাদৃশ্য একদম। নিশ্চয়ই স্বাদও আপেলের মতো হবে। লোভ সামলাতে পারলো না, কামড় দিল ফলে। 2টা কামড় দিয়ে সেটা তৃপ্তি সহকারে খেতে লাগলো। কিন্তু না, এই ফলের স্বাদ আপেলের মতো নয়, এটা তো টক লাগছে। হঠাৎ করে মাথা ঘুরতে লাগলো। এরপর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরে দেখে ও জঙ্গলের ভেতরেই শুয়ে আছে। পাশে অনু বসে আছে, নীল শাড়ি পরা। তার গায়ে বোরখা না দেখে অবাক হলো। অনু ধীর কণ্ঠে বলল, চলেন এবার বাড়িতে যাওয়া যাক। দুপুর হয়ে গেছে, আপনি কমপক্ষে 3 ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিলেন। চমকে ওঠা অভিব্যক্তিতে তাকে নীল বলল, এতক্ষণ অজ্ঞান ছিলাম, একটা ফল খেয়ে এই অবস্থা? ওটা বিষাক্ত ফল, খাওয়া মাত্র বেহুশ হয়ে যায় মানুষ। আপনি কেন খেতে গেলেন? ভুল করেছি, তো চলো বাড়ি যাওয়া যাক। আপনি যান, আমি আসছি। কি বলো, এই জঙ্গলে তোমাকে একা রেখে যাব? আরে আমি আসছি তো, যান আপনি। অনুকে রেখেই বাড়ির দিকে গেল নীল। বাড়িতে পৌঁছেই দেখে অনু বারান্দায় বসে কাঁদছে, মুখ ঢাকা রেখেই কাঁদছে। তার কান্নার কি কারণ হতে পারে? ভাবি নীলকে দেখে নিচু আওয়াজে বলল, ও কাঁদছে, বিয়ের কথা চলছে ওর কয়দিন ধরে। আজ বিকেলে পাত্র আসবে, কিন্তু অনু বিয়ে করতে চাইছে না। মাত্র এসএসসি পাশ করে বেরিয়েছে, ঢাকায় যাবে ভর্তি পরীক্ষা দিতে প্রস্তুতি নিয়েছে। ভাবির কথা শুনে অবাক হলো নীল। নীল 8 বছর আগে গ্রামে যখন ছিল তখন অনু ক্লাস 8-এর ছাত্রী ছিল। এখন তার অনার্স শেষ করার কথা, অথচ সে কেবল এইচএসসি দিল। তার মানে পড়া বাদ দিয়েছিল নাকি? নীল ভাবিকে এটা জিজ্ঞেস করলে সে বলল, অনুর লেখাপড়া স্থগিত ছিল 4 বছর। তুমি হয়তো জানো না, অনুকে অ্যাসিড মারা হয়েছিল। মুখ কিছুটা ঝলসে গিয়েছিল ওর। দীর্ঘ 1টা বছর ট্রিটমেন্ট করা হয়। মুখের একপাশে ঝলসে যাওয়ার অনুর সার্জারি করা হয়। এতে চেহারা পাল্টে যায় পুরোপুরি। এরকম একটা কথা কিভাবে লুকিয়ে রাখলো তারা? ভাবির থেকে এই সত্যটা জানতে পেরে মনে কষ্টের উদয় হলো নীলের। বিষাদে মনটা ভরে উঠল। নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। ভাবিকে বৃতৃষ্ণার কণ্ঠে বলল, বুঝলাম না, আমাকে কেন এটা জানানো হলো না? ভাবি চোখে মুখে চিন্তার ছাপ ফেলে বলল, এর কারণটা তো আমি জানি না ভাই। কিন্তু অনুর এত বড় সর্বনাশ কে করলো? অনুর ভার্সিটির একটা বখাটে ছেলের কাজ ওটা। ভার্সিটিতে অনু 1 মাস ক্লাস করেছিল। এর মধ্যে ছেলেটার নজরে পড়ে যায়। খুব বাজে প্রকৃতির ছিল ছেলেটা। কোনো সুন্দরী মেয়ের দিকে তার নজর পড়লে সেই মেয়েকে ফাঁদে ফেলার চেষ্টা করত। ফ্লার্ট করে কিংবা টাকার লোভ দেখিয়ে মেয়েদের কাবু করত। কিন্তু অনুকে সে কিছুতেই প্রেমের প্রস্তাবে রাজি করতে পারছিল না। বদ চরিত্রের বখাটে ছেলেটা বাবা আর ছিল ঢাকা শহরের সরকারি কলেজের শিক্ষক। উচ্চবিত্ত হওয়ায় ছেলেটা কোনো কিছুকে পরোয়া করত না। শেষবার যখন অনুকে ছেলেটা বাজে কাজের জন্য প্রস্তাব দেয়, তখন অনু তাকে ক্যাম্পাস ভর্তি শিক্ষার্থীদের সামনে কষে একটা থাপ্পড় মারে। ওই দিন ছেলেটা অনুকে কিছু না করলেও পরের দিন ক্যাম্পাসে অনুর মুখে অ্যাসিড নিক্ষেপ করে। ভাগ্যিস ছাত্রছাত্রীরা বিষয়টা অবলোকন করেছিল। যাদের নিকট পানির বোতল ছিল তারা ততক্ষণে অনুর চেহারায় পানি ঢালে। ক্ষণিক পর কয়েকজন ছাত্রী ধরাধরি করে অনুকে ওয়াশরুমে নিয়ে গিয়ে অনবরত চেহারাতে পানি ঢালে। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটা শুনে যতটা না কষ্ট হচ্ছিল তার চেয়ে বেশি রাগ হচ্ছিল নীলের। ও কি দোষ করেছিল যে অনুর সাথে এত মর্মান্তিক ঘটনা ঘটে গেল, অথচ ওকে জানানো হলো না? বখাটে ছেলেটার প্রতি এতটা রাগ হচ্ছিল যে যদি বদমাইশটাকে হাতের নাগালে পেত তো ওকে কাঁচা কচকচ করে গিলে খেত, না পারলে আগুনে পুড়িয়ে মটমট করে খেত। যদি ওর মাংস খেতে অসহ্যকর লাগতো তাহলে কুত্তা দিয়ে খাওয়াইতো। জানোয়ারের বাচ্চার এত বড় সাহস কি করে হয়েছিল? ওর কলিজা কত বড়,
ওর কলিজাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দেখতে হবে। রাগী সত্তা বলছে, পশুটাকে এখনই খুঁজতে নেমে পড়ো। তাকে হাতের নাগালে পেলে কুচি কুচি করে কেটে সেগুলো ওর পরিবারের লোকদের নিকট ফ্লেক্সিলোড করে পাঠিয়ে দিও। শত্রুর কথা মনে পড়তেই রাগ ক্রমেই বেড়ে চলছিল। রাগকে দমন করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। তথাপিও রাগটা অন্তরে চেপে শান্ত কণ্ঠে ভাবিকে বলল। ওই জানোয়ারটার কি হয়েছিল? ভাবি রাগান্বিত কণ্ঠে বলল, বদমাইশটাকে অনু নিজেই খুন করেছে। এ কথা শুনে স্তব্ধ হয়ে গেল নীল। বিশ্বাসযোগ্য মনে হলো না। অনুর মতো এতটা সহজ সরল মেয়ে কাউকে খুন করবে, এটা কিছুতেই বিশ্বাস করা যায় না। হতবাক হয়ে অনুর দিকে নজর দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অতঃপর ভাবির দিকে নজর দিয়ে ব্রু কুঁচকে বলল, এটা কি বিশ্বাস করতে হবে? আমি অন্তত পারছি না বিশ্বাস করতে। ভাবি দীর্ঘশ্বাস ফেলে বলল, রিভেঞ্জ বলতে একটা কথা আছে বুঝলে। প্রতিশোধের আগুন মানুষের শিরা উপশিরায় মিশে থাকে। সময় মতো সেই আগুন দাও দাও করে জ্বলে ওঠে। তখন সেই মানুষটি অগ্নিমানবের রূপ নেয়। অনু অগ্নিমানবী হয়ে গিয়েছিল। তবে এটা সত্য যে আমি বাদে কেউ জানে না যে ছেলেটাকে অনুই খুন করেছে। কপালে ভাঁজ ফেলে গভীর ভাবনায় ডুব দিল। অনু এখনো কেঁদে চলেছে। তার কান্না থামলে ভালো লাগতো। ভাবিকে মৃদু স্বরে বলল, ঠিকই বলেছেন, প্রতিশোধের নেশা মানুষকে হিংস্র বানিয়ে ফেলে। আসলে নারী বা পুরুষ উভয় মানব সত্তার দুটা রূপ রয়েছে, একটা নিরীহ সত্তা, আরেকটি হিংস্র। উপযুক্ত সময়ে মানুষ সেই রূপ ধারণ করে, কিন্তু অনু খুনটা কেমনে করলো? ভাবি আড়ষ্ট কণ্ঠে বলল, সেটা আমি তো বলতে পারবো না। অনু এটা আমাকেও বলেনি। তুমি হয়তো তার থেকে জেনে নিতে পারবে। না, আমাকে সে কখনোই বলবে না। আচ্ছা ভাবি, অনুকে তো আজ দেখতে আসবে। পাত্রপক্ষকে তাড়ানোর ব্যবস্থা করলে কেমন হয়? ভালোই তো হয়, কিন্তু এটা করা ঠিক হবে না। ঠিক বেঠিক পরে আমি যে করি হোক পাত্রপক্ষকে তাড়ানোর ব্যবস্থা করব। বুঝছো না কেন? পাত্র অনুর বাবার বন্ধুর ছেলে, উপজেলা চেয়ারম্যান পাত্রের বাবা। এমন সম্মানিত ব্যক্তিদের অসম্মান করা যাবে? আমি তো ভাবছি বিয়েটা আবার ঠিকঠাক হয়ে না যায়, তাহলে অনুর স্বপ্ন শেষ। বিয়ে হবে না, চিন্তা করবেন না। আমি অন্তত অনুর স্বপ্ন শেষ হতে দিব না। কথাটা বলেই অনুর কাছে গেল। সে এখনো চোখের ঝর্ণাধারা ঝরাচ্ছে। মনে হচ্ছে চোখের পানিতে প্লাবিত হয়ে যাবে বারান্দা। নারীরা সামান্য কারণেই কাঁদে, সেখানে মনের বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে, এজন্য কাঁদবে না? এটা তো হতে পারে না। চোখের পানিতে নেকাবটা ভিজে গেছে, তবুও সে কান্না থামাচ্ছে না, এমনকি নেকাবও খুলছে না। ও বুঝে না অনু কি বহুরূপী নাকি। দুজনে যখন লোকজনের আড়ালে থাকে তখন তার নির্লজ্জতা লক্ষ্য করে, আর যখন লোকজনের সামনে থাকে তখন খোলসে আবৃত হয় সে। গলা ঝেড়ে অনুকে মৃদু স্বরে বলল, হয়েছে, অনেক কেঁদেছ, এবার একটু শান্ত হও। চোখ দুটো বিরক্ত হয়ে যাচ্ছে, তারা একটু বিশ্রাম চাচ্ছে। এতক্ষণ কাঁদলে কি চলে? কিসের জন্য কাঁদছো এত? আমি কথা দিলাম এই বিয়ে যাতে না হয়, এই জন্য সর্বোচ্চ চেষ্টা করব। দেখো, বিয়েটা ঠিকই ভেঙে যাবে। সো এখন শান্ত হও। অনু হাতের তালু দিয়ে চোখের পানি মুছছিল ঠিকই, কিন্তু পুনরায় অশ্রুধারার কয়েক ফোঁটা বাড়ি চোখের কোণে এসে জমল। অতঃপর গড়িয়ে পড়তে লাগলো। অনু নীলের কথা শুনে নড়ে চড়ে বসলো। নীলের দিকে রাগি চোখে তাকালো। এখন তার চোখ দুটোকে শিকারী চোখের ন্যায় লাগছে। এবার বিশ্বাস হচ্ছে সে কিসের জোরে খুনি হয়েছিল এবং কিসের ক্ষমতায় কাউকে খুন করেছিল। তার মনে সাহসের রাজ্য লুকানো আছে, আর সেই সাহসকে পরিচালনা করে তার রাগ। তার রাগের কিঞ্চিত রূপ মাত্র লক্ষ্য করলো। এই মেয়ে প্রয়োজন মতো ভয়ানক রূপ ধারণ করতে পারে। অনু আকস্মাৎ চেঁচিয়ে উঠে বলল, আপনাকে নাক গলাতে বলিনি। আপনি যেই কারণে এই বাড়িতে আসছেন সেই কাজ করেন। অনুর কথা শুনে মাথার টং করে শব্দ হলো। আঘাত লেগেছে তার কথায়। মুখটা এতটুকু বানিয়ে অনুর কাছ থেকে চলে আসলো নীল। পাত্রপক্ষ বাসায় আসলো। পাত্রপক্ষ আসার পর অনুর কান্না যেন বেড়ে গেল। মেয়ে মানুষের কান্না নীলের সহ্য হয় না। অনুর কান্না আরো সহ্য হচ্ছে না। হঠাৎ নীলের ফোনে তার আম্মুর কল আসলো। ফোনটা রিসিভ করলো। আম্মু জোরালো কণ্ঠে বলতে লাগলো, নীল, কি হয়েছে জানিস? নীল নরম কণ্ঠেই বলল, কি হয়েছে মা? পাশের বাসার মেয়েটা অনিতা, তো তার আবার কি হলো? একটা ছেলের সাথে ভেগে গেছে।
কথাটি শুনে নীল তার হাসি চেপে রাখতে পারল না। খিলখিল করে আবার খিকখিক করে উচ্চ শব্দে হাসতে লাগলো। ওর হাসির শব্দ শুনে অনুর কান্না বন্ধ হয়ে গেল। যাক, ভালোই হলো। আম্মুকে জবাব দিল, এটা তো খুশির সংবাদ মা। এই খুশিতে এক কাজ করো, গ্রামে চলে আসো, একটা ভোজন সবার আয়োজন করি মা ছেলে মিলে। হা হা হা। এই মেয়ের সাথে তুমি আমার বিয়ে ঠিক করতে চাচ্ছিলে? আরে মস্ত বড় ভুল করতে চাচ্ছিলাম। আর সবচেয়ে বড় কথা, মেয়েটা পালিয়েছে ওদের বাসার ড্রাইভারের সাথে। ড্রাইভারটা নাকি ওর চাচাতো ভাই ছিল। গ্রামে থাকতো ওর চাচারা। ছেলেটা অর্ধশিক্ষিত ছিল। মেয়েটার রুচি আসলেই খারাপ। এবার কেন যেন হাসি এলো না, উল্টো বিষম খেলো। আম্মুকে ফোন কাটার কথা বলে ফোনটা কেটে দিল। পাত্রপক্ষ ৪৫ মিনিট ধরে অনুকে দেখার জন্য অপেক্ষা করছে। ওদিকে অনুর ভাবি ব্যস্ত হয়ে পড়েছে অনুকে সাজানোর জন্য। ভাগ্যিস অনু এখন কান্না করছে না। নীল জানে কেন সে কাঁদছে না। কোনো নারী পাত্রের সামনে যাবার আগে কাঁদে না। এ সময় কাঁদলে তার সৌন্দর্যে এক ধরনের কুৎসিত ভাব চলে আসবে, আর কুৎসিত ভাব এলে পাত্রপক্ষ নিন্দাতে পারে। কোনো নারী চায় না পাত্রপক্ষ তাকে দেখে অপছন্দ করুক, যতই সেই বিয়েতে অমত থাকুক। এরপরও তারা চাইবে পাত্রপক্ষ তাকে দেখে অন্তত বলুক, পাত্রীকে আমাদের পছন্দ হয়েছে। মিনিট ২০ পর অনু গোলাপি রঙের শাড়ি পরে বেরিয়ে এলো, কিন্তু মাথায় লম্বা একটা ঘোমটা দেওয়া। মনে মনে নীল বলল, এখন তো বোরকা পরবে না। কেন পরবে না? ভালো করে জানে। অনু বসলো। ভাবি নীলকে চোখের ইশারায় কি যেন বোঝানোর চেষ্টা করলো, কিন্তু নীল বুঝতে অপারগ। নীল বুঝেনি তার ইশারার মানেটা কি। তার ইশারায় ভাষাটা যে বুঝেনি এটা নীলের অভিব্যক্তিতে টের পেল ভাবি। সে নীলকে তার কাছে যেতে বলল। গেল। ফিসফিস করে সে নীলকে বলল, পাত্রপক্ষের সামনে বসা ছিল চাচা, চাচি, অনুর মামা। এতজন মানুষের সামনে নীল কেমনে বিয়ে ভাঙার চেষ্টা করবে? মহা বিপদে পড়ে গেল। যদি বিয়ে ভাঙতে না পারে তাহলে অনুর মায়ের শিকার হতে হবে। যেভাবে হোক বিয়েটা ভাঙতেই হবে। মনের সাথে গবেষণা শুরু করে দিল। কি করা যায় এটা নিয়ে মহা চিন্তা গবেষণা চলতে লাগলো। ধা করে পাত্র মিনমিন গলায় তার মামাকে বলল, মামা, পাত্রী কি মুখ দেখাবে না? এই কথাটার উত্তর দিতে নীলের মনটা ব্যাকুল হয়ে গেল। মুখ ফসকে বেরিয়ে এলো, মুখ দেখিয়ে কি হবে? পাত্রী আগে পরে সবসময় আপনার নিকট একটা জ্যান্ত পাথর সদৃশ্য বই কিছু রূপে থাকবে না। সে আপনার নিকট পাথর, আর মনটা পড়ে থাকবে আমার কাছে। কথাটা বলে জিহ্বায় কামড় দিল নীল। এত বড় সাহস কেমনে হলো তার? তার সাহসিক কথাগুলো শুনতে পেয়ে সবাই আটকে উঠলো বলে মনে হলো। চাচা তো হকচকিয়ে উঠে ওর দিকে চোখ উঠিয়ে তাকিয়ে রইল। ভাবির দিকে নজর দিয়ে দেখে সে ভ্যাবাচাকে খেয়ে ওর চোখ বরাবর দৃষ্টি স্থির করে রেখেছে। অনু চুপচাপ বসে আছে, তার যেন কোনো ভ্রুক্ষেপ নেই। আচমকা চাচা জোরালো কণ্ঠে বলে উঠল, নীল, কি বলতে চাচ্ছে সব? নীল এবার ভয়ে কাঁপছে, নির্বাক হয়ে গেল, মুখ আটকে গেছে। কে যেন হাতুড়ির আঘাতে মুখটা ভর্তা বানিয়ে দিয়েছে, যাতে কথা বলতে না পারে। নীল কিছু বলছে না দেখে ভাবির রাগ স্বরে বলল, নীল, কি হলো? বাবাকে জবাব দিচ্ছ না কেন? বলো। জগতের সমস্ত ভয়কে মনেতে আমন্ত্রণ জানিয়ে জোর জবরদস্তি করে কাপা গলায় বলল, জি চাচা, ঠিকই বলছি। অনু আর আমি দুজনে একে অপরকে ভালোবাসি। আপনারা যদি অনুকে জোর করে বিয়ে দেন তাহলে অনু বিয়ের রাতে হারপিক খেয়ে মারা যাবে। হারপিকের কথাটা বলা ঠিক হয়নি। ধুর, অন্য কিছুর কথা কেন বললো না? বিষয়ের কথা বললেই তো হতো। ভাবি কথাটা শুনে মুখ লুকিয়ে হাসলো, আর অনু নড়ে চড়ে বসে গম্ভীর গলায় বলল, নীল, একটু স্পষ্ট করে বলো। নীল গলা ভালো করে ঝেড়ে ভয়ার্ত কণ্ঠে বলল, চাচা, আমরা দুজনে একে অপরকে মনে প্রাণে ভালোবাসি। অনুকে আমি বিয়ে করব। এরপরও যদি চান ওর অন্য কারোর সাথে বিয়ে দিবেন তো দেন, জোর করব না। কিন্তু মনে রাখবেন, অনুর মনের বিরুদ্ধে জোর করে বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করবেন না। চাচা কিছু বললেন না। তিনি লজ্জায় মুখটা এতটুকু বানিয়ে মাথা নিচু করে বসে আছেন। ওদিকে পাত্রপক্ষ কোনো কথা না বলে সোফা থেকে উঠে চলে গেলেন। অনু ঘোমটাটা না সরিয়ে নীলকে থ্যাঙ্কস জানিয়ে রুমে চলে গেল। চাচা এবার নীলের দিকে চোখ দুটো গোল গোল বানিয়ে ক্ষিপ্ত স্বরে বললেন, এটা কি করলে নীল? তুমি অনেকে পছন্দ করে আগে বললো না। এমন আচরণ আশা করিনি।
তোমার বাবার কাছে বিচার দিব, অপেক্ষা করো। কথাটা বলেই চাচা ফোঁস করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। চাচির চোখে মুখে তৃপ্তির হাসি। নিশ্চয়ই তিনি খুশি হয়েছেন, না হয়ে উপায় কি? নীলের মতো ছেলেকে মেয়ের জামা হিসেবে পেতে কোন মেয়ের মা না চায়? অনুর মামা নীলের দিকে বাঁকা চোখে তাকিয়ে রইল। বিড়বিড় করে কি যেন বলল, কি বলতে পারে? নিশ্চয়ই গালি দিয়েছে। রাত 10:32। আজকে রাতে শীত একটু বেশিই বলে মনে হচ্ছে। শীতের প্রাদুর্ভাব বেশি হওয়ায় 2টা কম্বল গায়ে জড়িয়েছে নীল। আজকেও ঘুম আসছে না নীলের। হঠাৎ মনে উদয় হলো গত রাতের কথা। অনুর পাগলামির কথা স্মরণ হতেই গাটা শিউরে উঠল নীলের। আজকে তার পাগলামি শুরু হবে কিনা কে জানে, হতেও পারে আজকে তার এত বড় উপকার করলো। খুশির ঠেলায় আবল তাবল কাজ করাটা তার নিকট অস্বাভাবিক হবে বলে মনে হচ্ছে না। আজও মোবাইলে বই পড়ায় মন দিল। হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস পড়তে লাগলো। দৈবাত দরজায় খটখট শব্দের সৃষ্টি হলো। নিশ্চয়ই অনুর করা নড়ছে। ঘরে বাতি জ্বালানোই ছিল, আজকে ভুল করা যাবে না। বাতিটা জ্বালিয়েই রাখলো। কম্বল ছেড়ে উঠলো, যদিও মন চাচ্ছিল না। দরজাটা খুললো, এতে ধরাম করে শব্দ হলো। দরজা খুলে দেখে ভাবি দাঁড়িয়ে আছে। তাকে দেখে ইতস্তত বোধ হলো। চুপসে যাওয়া চেহারা নিয়ে তাকে বলল, ভাবি কিছু বলবেন? ভাবি কথার জবাব না দিয়ে ঘরের ভিতরে ঢুকলো। এরপর খুব সহজ ভঙ্গিতে বিছানায় বসে পড়লো। নীল এখনো চিন্তিত, চুপচাপ দুজনে। মনটা খসখস করছিল নীলের। এত রাতে ভাবি কি কারণে রুমে এলো বুঝতে পারছে না। মনে নানা রকম উদ্ভট প্রশ্ন জাগছে। এক মন তো বলে দিল, শোন, তোর চাচাতো ভাই তো শহরে থাকে, ভাবি একাকিত্বে ভোগে। বোধহয় কিছু সময় তোর সাথে সে সুখ দুঃখের কথা শেয়ার করবে। ভাবি নীলের ফাজিল মনের ভাবনাকে ভুল প্রমাণিত করে নরম কণ্ঠে অনুকে ডাকতে লাগলো। ভাবির ডাকে অনু রুমে প্রবেশ করলো। এখনো সে বোরখা পরা, মুখ ঢাকা। কেমনটা লাগে? এখন সে মুখ দেখাতে চাচ্ছে না কেন? ভাবি নিচু আওয়াজে নীলকে বলল, সে তোমাকে কিছু কথা বলবে, বলেই চলে যাবে। অনু ধীর কণ্ঠে কাপা গলায় বলতে লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ বিয়েটা ভাঙার জন্য, কিন্তু যেইভাবে বিয়ে ভাঙলেন এর জন্য পরবর্তীতে ঝামেলায় পড়তে হবে আমাদের। বাবা মাকে আসল সত্যিটা আপনিই খুলে বলবেন। আমরা তো একে অপরকে ভালোবাসি না, বিয়ের বিষয়টা তো দূর, কিন্তু বাবা মা তো তখন অসত্যকে সত্য হিসেবে মেনে নিয়েছে। এখন যেইভাবেই হোক তাদেরকে সঠিক বিষয়টা খুলে বলতে হবে। একটা উপকার যেহেতু করেছেন সেহেতু এই উপকারটা করেন। অনুর কথায় মাথা নাড়িয়ে বোঝালো ও সব বলবে। অনু আর কোনো কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ভাবিও চলে গেল। অনু ও ভাবি চলে যাবার মিনিট 20 সময় পর চোখে প্রচণ্ডভাবে ঘুম এসে জড়ো হলো। ঘুমিয়ে গেল। আচমকা হঠাৎ দরজার খটখটানি শব্দ। ভেঙে গেল ঘুম। খুব ভালো স্বপ্ন দেখছিল। রাজরানী ওর পাশে শুয়েছিল। তার রূপের জৌলসে বিবাহিত হয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। রানী ওর দিকে তার রসালো ঠোঁটদ্বয় এগিয়ে দিয়ে মধুর চুম্বন উপহার দিতে অগ্রসর হচ্ছিল। ঠিক তখনই দরজার খটখট শব্দ, আরও স্বপ্নভঙ্গ। রাগে নীলের মাথার চুল ছিঁড়তে মন চাচ্ছে। এত ভালো স্বপ্ন কি আর ফিরে পাবে? রাগান্বিত মন নিয়ে চলল দরজা খুলতে। খুলল দরজা। যেটা ভাবছিল সেটাই, অনু দাঁড়িয়ে আছে। অবাক হলো না, তবে বিরক্ত হলো। সে একদম স্বচ্ছ পাতলা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শরীরের ত্বক যেন পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে একটু বেশি সেজেছে সে। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, ছোট্ট লাল টিপ কপালে, চোখে কাজল, গায়ে হালকা মেকআপ, গা ভর্তি গহনা। তাকে যে অনেক বেশি সুন্দর লাগছে এটা নতুন করে বলতে হবে না। তবে ঝামেলায় পড়লো তার পাগল মনদের আবল তাবল চিন্তা ভাবনা নিয়ে। তারা অনুর সঙ্গে ওকে জড়িয়ে যা ইচ্ছা বলছে। আচমকা অনু নীলকে চমকে দিয়ে অপ্রত্যাশিতভাবে জাপটে ধরলো এবং দেওয়ালের সাথে চেপে ধরলো। তার দেহের মাঝে ঢুকে পড়েছে। মনে হলো মাখনের সাগরে ডুবে ভিজে গেল। পিচ্ছিল লাগছে। বারবার সাগর থেকে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে উঠে আসতে। উচ্চতায় অনু নীলের নাক পর্যন্ত। পায়ের উপর ভর দিয়ে নীলকে জাপটে ধরে আছে সে। তার নাক নীলের নাকের সাথে দেবে আছে। দুজনের নিঃশ্বাস চলাচল অব্যাহত রয়েছে। অনুর নিঃশ্বাস গভীর হচ্ছিল। ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল সে। তার নিঃশ্বাসের শব্দে নীলের দেহে অস্বাভাবিক কাঁপন তৈরি করে দিল। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে অনুর দেহের কাঁপন টের পাচ্ছে।
হয়তো তার হৃদস্পন্দন অত্যাধিক হারে বেড়েছে। কিছু বলছে না সে, যা বোঝানোর নিঃশ্বাসের ভাষায় বোঝাচ্ছে। হয়তো নৈশব্দের মাধ্যমে সে তার ভাব প্রকাশ করতে চাচ্ছে। কিন্তু নীল তো নৈশব্দের ভাষা বুঝে না, নিঃশ্বাসের ভাষাও না। অনু হয়তো বুঝতে পারে। নীল কিছু বলছে না দেখে অনু হঠাৎই ক্ষীণ স্বরে বলে উঠল, কিছু বলছেন না কেন? থাক, কিছু বলতে হবে না। যা করতে বলি সেটা করেন। আমাকে মৃদুভাবে কপালে একটা চুমুর রেখা এঁকে দিবেন, ব্যাস। আর কিছু চাই না। অনুর আবদার মেনে নেওয়ার কোনো মানেই হয় না। কপালের চুমুর দাবি রাখে একমাত্র মনের মানুষ। অনুকে ভালো লাগে এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে কখনোই সে তার মনের মানুষ হতে পারবে না। তার প্রতি সেরকম কোনো চিন্তা ভাবনা তৈরি হয় না তার মনে। ভালোবাসার মতো কোনো অনুভূতি কেন যেন জাগ্রত হয় না তার প্রতি। তার পাগলামি আচরণ হয়তো দিশেহারা হয়ে যায় নীল, কিন্তু অবুঝ মনটা কখনো বলে না তাকে নিয়ে অন্যরকম চিন্তা ভাবনা করো। ক্রমশ অনু নীলের বুকের সাথে তার দেহ চেপে ধরছিল। অস্বস্তি ভাব সৃষ্টি হচ্ছিল নীলের দেহ ও মনে। কতক্ষণ এরকম নির্লজ্জতা সহ্য করা যায়? নারীর পরশে পুরুষদের হৃদয়ে অন্যরকম অনুভব ও শিহরণের আবেগ সৃষ্টি হবে, এটা স্বাভাবিক। এটা সীমা ছাড়লে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। নীল নিজেই অনুর নির্লজ্জতার ফলশ্রুতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে বলে মনে হচ্ছে। অস্থির অস্থির লাগছিল। এত শীত, তবুও অনুর কারণে শরীরে উষ্ণতা ভাব সৃষ্টি হয়ে গেল। অনুর আবদার পূরণ করছে না দেখে সে ঈষৎ রাগস্বরে বলল, কি হলো, কই দেন না? কপালে চুমু দেওয়াটা কি দোষের কিছু? তাতে কিছু বলতে পারছে না নীল। নির্বাক দর্শক হয়ে তার দেহের সাথে মিশে আছে। নীল চুমু দিবে কি? অনু নীলের ঘাড় ধরে নীলের ঠোঁট তার কপালে স্থাপন করে জড়তামাখা কণ্ঠে বলতে লাগলো, নেন, এবার চুমু দেন। বেশি কষ্ট করতে হলো না আপনার। এবার শুধু কপালে আলতোভাবে পরশ বুলিয়ে দেন। নীল তার কথাকে ভ্রুক্ষেপ করলো না, চুপচাপ রইল। এখনো তার কপালে নীলের কাঁপতে থাকা ঠোঁট চেপে রাখা আছে। কেন যেন ইচ্ছা করছে না জোড়াচুরি করতে। তার কপাল থেকে ঠোঁট সরাতেও ইচ্ছা করছিল না। ঠোঁটের পরশ তার কপালে লাগায় নীলের ভেতর অন্যরকম ভালো লাগার উদ্ভব হচ্ছিল। ক্ষণে ক্ষণে নীল যেন অন্যরকম হয়ে যাচ্ছিল। তাকে ছাড়তে কে যেন বাধা দিচ্ছিল। কোনো অদৃশ্য শক্তি নীলকে অনুর প্রতি আকৃষ্ট করার যাবতীয় চেষ্টা করছিল। অনুর গায়ের কাঁপন কমে গেছে অনেকটা। সে নীলকে হঠাৎ করে ছেড়ে দিল। হাঁপ ছেড়ে বাঁচল নীল। দুশ্চিন্তা ঘিরে ধরেছিল, সেটা হারিয়ে গেল। অনু লাজুক ভঙ্গিমায় আঙুলের নখ তার দাঁতে লাগিয়ে দুষ্টুমির দৃষ্টি নীলের দিকে নিক্ষেপ করছিল। মনে মনে বারবার নীল বলছিল, প্লিজ চলে যাও, প্লিজ। আচমকা অনু এমন একটা কাজ করলো যেটা নীল বেপরোয়া মন কিছুতেই আশা করেনি। মুহূর্তের মধ্যে সে নীলের হাতটা ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিল। ধারাম করে বিছানায় পড়ল। তখন অনু নীলের গায়ের উপর চড়ে ঠোঁটে চুম্বন এঁকে দিল। আলতো একটা চুম্বন দিয়েই রুম থেকে চলে গেল। সে চলে যাওয়ায় নীলের মনটা খুশির চোটে নেচে উঠলেও কপট রাগের ভাবটা থেকেই গেল। রাগ মাখা ও হতভম্বের মিশ্র অভিব্যক্তি নিয়ে শুয়ে রইল নীল। সকালে বারান্দায় বসেছিল। হঠাৎ তার আম্মু ফোন দিয়ে বলল শহরে ফিরতে হবে, কিন্তু নীল যেতে পারবে না বলে দিল। কিন্তু তার আম্মু জোর দিয়ে বলার কারণে গ্রামে আর থাকতে পারলো না। বিষণ্ণ মন নিয়ে গ্রাম ছাড়তে হলো। অবাক হলো অনুর আচরণে। নীল চলে যাচ্ছে অথচ তার কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করলো না। কষ্ট লাগছিল জঙ্গলে দেখা হওয়া সেই মেয়েটির জন্য। সেই একমাত্র মেয়ে যে নীলের মনে প্রথমবারের মতো ভালোবাসার অনুভূতি তৈরি করে দিয়েছিল। যদি একটাবার কথা বলা যেত তার সাথে, তাহলে কতই না ভালো হতো। চেয়েছিল আজকে তার সাথে দেখা করবে, কিন্তু সেটা হলো না। চাচা চাচি ভাবিও অনুকে বিদায় জানিয়ে বাস স্টেশনের দিকে গেল। যে রাস্তা ধরে বাস স্টেশনে যেতে হয় সেই রাস্তার মাঝপথে সেই জঙ্গলের মেয়েটির সাথে দেখা হয়ে গেল নীলের। একটা পিচি মেয়ের সাথে সে হেঁটে আসছিল ছোট্ট একটি পথ ধরে। হয়তো এই রাস্তাতে এসে উঠবে তারা। পিচি মেয়েটি ওই জঙ্গলে দেখা মেয়েটার সাথে কোনো কথা না বললেও নীলের হৃদয় হরণকারী অনবরত কথা বলে যাচ্ছিল। নীল মেয়েটিকে দেখা মাত্র হাঁটা বন্ধ করে দিল এবং মেয়েটির মায়ার চাদরে জড়ানো মুখখানার দিকে তাকিয়ে রইল। মেয়েটা মূল রাস্তাতে উঠেই শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে দুষ্টুমি মাখা হাসি হাসলো। তার হাসিতে নীলের বুকটা চিনচিন করে উঠল। অসম্ভব রকমের ভালো লাগার ঝড় বুকের জমিনে সৃষ্টি হলো। রক্তের প্রতিটি বিন্দু কণায় যেন ভালো লাগার হিমোগ্লোবিন তরঙ্গের ঢেউ খেলে যাচ্ছিল।
নীলের মন চাইছিল যেভাবে হোক তার সাথে কথা বলতে, কিন্তু সাহসের বিস্তর ঘাটতি লক্ষ্য করলো। মুখ যেন পাথর হয়ে গেল। পাথর ফাটলেও যেমন কথা বের হয় না, তেমনই নীলের মুখ ফাটলেও কথা বের হবে না বলে মনে হচ্ছে। দেখতে দেখতে মেয়েটি একদম নীলের কাছ দিয়ে চলে গেল, আর বুকে যেন হাজারো ছুরিকাঘাত দিয়ে গেল। কষ্টটা প্রখর হচ্ছিল, তাকে কিছু বলতে পারলো না এই দুঃখে। অকর্মণ্য মানুষ নীল, ওকে দিয়ে কিচ্ছু হবে না। তাকে যদি মনের কথা না বলে তাহলে কেমনে প্রেম হবে? প্রেম তো দূর, আগে তো বন্ধুত্বটা হওয়া দরকার, সেটাও তো হবে না। যদি তার সাথে কথা বলতে না পারে, আফসোস করতে করতে বাস স্টেশনে গিয়ে পৌঁছালো। বাসে চড়ে সারাটাক্ষণ শুধু মেয়েটাকে নিয়ে চিন্তা করতে লাগলো। তার নামটাও জেনে নিতে পারলো না। কত বড় বোকাও! তার কি নাম হতে পারে এটা বলতে পারছে না, তবে নীল নিজে তার একটা নাম দিতে পারে। কি নাম দেবে? রাহানুমা তার নাম, এটাই পারফেক্ট। সাই সাই করে বাতাস বইছে, বাতাসের সাথে ধুলোবালি উঠছে। আকাশে এক ফালি চাঁদ, চাঁদের আলো দেখে মনে হচ্ছে ঝলমলে আলোর দল হাওয়ায় উঠতে উঠতে চারপাশটাকে আলোকিত করে তুলছে। চাঁদের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ না হয়ে উপায় আছে? ঈর্ষণীয় সৌন্দর্য থাকলে চাঁদেরই আছে, আর আছে অনুর। কিন্তু অনুর সৌন্দর্যকে নীল মূল্যহীন মনে করে। যে নারীর যত সৌন্দর্য সে নারী ততই বিষাক্ত। বিষাক্ত জিনিস ফলদায়ক হয় না। বিষ যেমন অন্যকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে মারে, সুন্দরী নারীও পুরুষদের সেভাবে নিঃশেষ করে ফেলে। এই রজনীতে জ্যোৎস্নার আলোতে মরুভূমির বালির রাশিকে দেখতে ভালো লাগছে। চকচক করছিল বালির কণাগুলো। এসব যেন জগতের শ্রেষ্ঠ তৃপ্তি মিটাচ্ছিল। চোখেরও চরম তৃপ্তি মোহনীয় দৃশ্য অবলোকন করে পাচ্ছে। কুয়াশা নেই এই নিশীতে, আছে চাঁদের মায়াময় আলো। মরুভূমির শীতল হাওয়া বালির উপর চিত হয়ে শায়িত আছে রূপবতী সেই চাচাতো বোন অনু। তার গায়ে হলুদ শাড়ি, সে যেন পণ করে নিয়েছে একাকী হলেই সে রগরগে পোশাকে নীলের সামনে এসে হাজির হবে। তার গায়ে শাড়ি, কিন্তু সেটা স্বচ্ছ পাতলা ফিনফিনে। ধোঁয়া ধোঁয়া কাচের এপাশ থেকে অপর পাশে সবকিছু যেরকমটা দেখতে পাওয়া যায়, অনুর শাড়ির থেকেও তার শরীরের কোমল ত্বক দেখা যাচ্ছিল। শীত যে খুব বেশি তা নয়, তবে শীতের পোশাক ছাড়া গা কাঁপবে স্বাভাবিক, অথচ অনু কাঁপছে না। শাড়ির আঁচল হাওয়ায় উঠছে, তার লম্বা লম্বা খোলা চুল বাতাসে উঠছে। এলোমেলো হয়ে চুলগুলো তার চেহারাতে জাপটে পড়ছে, আবার সেগুলো উড়ে চলে যাচ্ছে। অনুর দিকে তাকাচ্ছে আর চাঁদের দিকে। কে বেশি সুন্দর এটা নিয়ে বড় ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল নীল। অনুর মুখে শুরু থেকে হাসি বিরাজ করছিল, কখনো মিটমিট করে হাসছিল, কখনো বা মুচকি হাসি। বরাবরই তার হাসি মুগ্ধকর ছিল। চাঁদের ঔজ্জ্বলতা আর অনুর হাসির মুগ্ধতা দুটো যেন নিশিরাতের প্রকৃতিকে পূর্ণতা দিচ্ছিল। নীল দাঁড়িয়ে আছে সেই কখন থেকে, এতক্ষণ কেউ কোনো কথা বলেনি, চুপচাপ দুজনেই। নীল চাচ্ছে অনুই যেন আগে কথা বলে, কিন্তু সে কিছু বলছে না। নীল কি বলবে সেটা মুখেই আসছে না। তার নির্বাক নিস্তব্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্য অবলোকন করছে, তৃপ্ত হচ্ছে, তবে শীতে কাঁপছে। নীলের গায়ে যে শুধু নীল রঙের পাঞ্জাবি। হঠাৎ অনু বাড়ির উপর থেকে উঠে নীলের কম্পমান হাত আঁকড়ে ধরল। কাঁপতে থাকা হাত অনুর হাতের পরশ পেয়ে নির্জীব হয়ে গেল। কাঁপন থেমে গেল, তবে বুকের কাঁপন থামল না। মনে হচ্ছে বুকের কাঁপন আগের চেয়ে বেড়ে গিয়েছে। অনু নীলের হাতটা শক্ত করে ধরার পরে টিপে টিপে দেখছিল। হঠাৎ করে উচ্চস্বরে বলল, এতক্ষণ এখানে আমরা অথচ কথা বলছো না কেন? এত কিসের ভাব তোমার? ভালোবাসি বলে কি তোমার এত ভাব? এড়িয়ে চলে তুমি কি রেহাই পাবে আমার থেকে? কখনো না। আমি তোমাকে ছাড়ছি না। তুমি যেইভাবেই থাকবে, যেখানেই থাকবে, সেখানেই আমাকে পাবে। হ্যাঁ, ছায়া হয়ে তোমার পাশে পাশে থাকবো। আমার পরশ অপছন্দ তোমার, তাই তো ছায়া মানবী হবার সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমাকে ছুতে না পারলেও আমি ঠিকই পারবো। অনু কথাগুলো বলা শেষ করে নীলকে আলতোভাবে জড়িয়ে ধরলো। এতে নীলের দেহটা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল কেন যেন। লক্ষ্য করে দেখে বুকের ভেতর চাকু ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যথায় দম বন্ধ হয়ে আসছে। ভোঁতা কষ্টে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না। চোখ বেয়ে বেদনার অশ্রুধারা অবিরাম ঝরা শুরু হলো। চিৎকার করছিল, অথচ অনু পৈশাচিক হাসি হাসছিল, যেন সে নীলের কষ্ট দেখে জগতের শ্রেষ্ঠ সুখ নিচ্ছে। নীলের কষ্ট সে উপভোগ করছে।
বিষাদে ভরা চেহারা নিয়ে অনুর দিকে কাতর চোখে তাকিয়ে কৃত্রিম হাসি হেসে ভাঙা গলায় নীল বলল, এই তোমার ভালোবাসার নমুনা? কথাটা শুনে অনু দুফোঁটা চোখের বাড়ি ধারা বিয়োগ করে কাতর কণ্ঠে বলল, আমি তো ঘর বাঁধতে চেয়েছিলাম, কিন্তু তুমি ঘরটা কেন ভেঙে দিলে? একটা সংসারকে ধ্বংস করার অধিকার তো তোমার নেই। তুমি ভালোবাসতে পারলে না আমাকে কেন? এটা বলে অনুর রহস্যময় হাসি হেসে তার চোখের ভেতর চকচক করতে থাকা চাকু ঢুকিয়ে দিল। চিৎকার করে উঠল নীল।